আজকের আলোচনার শিরোনামে গীবত বাবা শব্দটা দেখা অনেকেই আবার ভাবতেছেন যে এইটা আবার কোন বাবা। এইটা হিডই হিডই যেটা লাউ হেডাই কদু। যিনি দরবেশ বাবা তিনি শোয়া বাবা, যিনি শোয়া বাবা তিনি সুফি সম্রাট, যিনি সুফি সম্রাট তিনি হোগামারা কুতুব, যিনি হোগামারা কুতুব তিনি আমগো শামীম ভাইয়ের টেকা বাবা। আর যিনি টেকা বাবা ইনি আমগো গিবত বাবা। বোঝা গেল? হিসাব পরিষ্কার বোঝা গেল? বুঝেন নাই? আরে ওই যে আমার কাকা আরি, ওই যে আমগো আমিন কাকা আরি, এখন বুঝছেন? আমার কাকারে নিয়া আর পারি না। কাকারে কত কইরা কইলাম, কাকারে দুবার কইরা দুরু কতবার কইরা কাকারে কইলাম যে কাকা মুখটা বন্ধ রাখেন, মুখটা বন্ধ রাখেন, মুখ খুলবেন তো গমারা খাইবেন, মুখ খুলবেন তো গমারা খাইবেন। আমার কাকায় আমার কথা শুনলো না। কাকাই শুনলো ভুট্টু সাহেবের কথা। ভুট্টু সাহেবের কথা হইন না কাকাই মুখ খুলে আর গোয়া মারা খায়, মুখ খুলে আর গোয়া মারা খায়। তো আমার কাকায়, হ্যাঁ, গতকালকে তো আপনারা একটা সার্কুলার তো দেখছেনই, অডিট শুরু হইতেছে। তো ওটা নিয়ে পরে আলাপ করবো না, আগে একটু কাকায় মুখ খুলছিল যে হেডালে একটু আলাপ করে লই। এই যে গত 17 তারিখ আমগো কাকায় একটা ভুগিযোগী, ওই যে তার লেভেলধারী আম জনগণ ফোন ভুগিযোগী দিয়ে যে মিটিং করে, সেই একখান পিএইচডি মিটিংয়ে মোটামুটি আবার মুখ খুলছিল। তো হ্যান থেকে হ্যার এই ইস্যুটা নিয়ে হ্যারে আমরা এখন নাম দিছি গিবত বাবা। তো সেই দিনের মিটিংয়ে গিবত বাবাই মুখ খুলছে আর গিবত গাইছে, মুখ খুলছে আর গিবত গাইছে। তো আসেন দেখি ওই ভগিচুগি মিটিংয়ে আমাগো গিবত বাবায় কি বয়ান টয়ান দিছে, আসেন এটা একটু দেখি। ওই প্রোগ্রামে আমগো কাকায়, আমগো কমরেড জনাব আশরাফুল আমিন রে নিয়া মানে মেলা কিচ্ছা কাহিনী গিবত টিবত গাইছে। আমগো কমরেডের উপরে কাকায় পুরাই বিলা। তো কাকায় কইছে আমগো কমরেড জনাব আশরাফুল আমিন ওনার নাকি খুবই বাজে অবস্থা ছিল, কাকার পিছে পিছে বলে ঘুরতো, মানে টেকা টোকার লেগে। যাই হোক, এই জাতীয় অনেক কথাবার্তাই কইছে। আহেন আমরা ছোট্ট একটা অডিও ক্লিপ শুনি কাকায় কি কইছিল। আসেন আগে আমরা শুনা লই, এরপরে কথা কইতে মজা আইব। শোনেন। আমরা কিন্তু আমাদের পরিবারে আমরা কেউই কিন্তু সচ্ছল ছিলাম না, সেও না। তারও ইনকাম ছিল হয়তো। তখন আমি যখন বাংলাদেশে আসি তখন তার ইনকাম ছিল দৈনিক 500 টাকার কাছাকাছি। সে ভিডিও গেম ওই একটা দোকান দিছিল, সেখানে মানুষজন বাচ্চারা কাকায় কইছে হেগো পরিবার নাকি সচ্ছল ছিল না। আবার আমগো কমরেড জনাব আশরাফুল আমিনের ব্যাপারে কইছে যে আমগো কমরেডের বলে ভিডিও গেমসের দোকান ছিল, ডেইলি বলে 500 টাকা ইনকাম হইতো। হ্যাঁ, যখন কানাডা থেকে দেশে আইছে, মানে কাকায় যখন কানাডা থেকে দেশে আইছে তখন এর ঘটনা কইল আর কি। তো এখন দেখেন কাকায় কানাডা থেকে আইছে কবে, ধরেন 1998-99 সালের দিকে। তো সেই সময় আমগো কমরেড জনাব আশরাফুল আমিনের ইনকাম কত ছিল? কাকায় কি কইছে, ভিডিও গেমের দোকান দিয়ে কত পাইতো? 400-500 টাকা। তো এবার আপনারাই বলেন 1998-99 সালে ডেইলি 500 টাকা ইনকাম, এটা কি কম? মানে এই 2025 সালে আইসা হতো ডেইলি 500 টাকা ইনকাম, মানে মোটামুটি চলে যায়। তো 1998 বা 99 সালে আমগো কমরেড জনাব আশরাফুল আমিন হের ইনকাম যদি ভিডিও গেমসের দোকান থেকে ডেইলি 500 টাকা হয়, তাইলে আপনি কি আমগো কমরেড রে, মানে জনাব আশরাফুল আমিন রে কি তখন অসচ্ছল কইতে পারবেন? খারান, ভিডিওটা আমরা কাকায় কি কইছে এটা আবার শোনেন। আমরা কিন্তু আমাদের পরিবারে আমরা কেউই কিন্তু সচ্ছল ছিলাম না, সেও না। তারও ইনকাম ছিল হয়তো। তখন আমি যখন বাংলাদেশে আসি তখন তার ইনকাম ছিল দৈনিক 500 টাকার কাছাকাছি। সে ভিডিও গেম ওই একটা দোকান দিছিল, সেখানে মানুষজন বাচ্চারা তাইলে দেখেন 1998 বা 99 সালের দিকে কাকায় যখন কানাডা থেকে আইসে দেশে, তখনই তো জনাব আশরাফুল আমিনের ইনকাম ভিডিও গেমসের দোকান থেকে তো ডেইলি 400-500 টাকা।
তাইলে কাকায়ের পরে ওই যে এই পুরো অডিওটা আছে, ধীরে ধীরে সবই আমি আপনাকে শোনামো, আপনারা অনেকে হয়তো বা শুনছেন। কাকা আরও কইছে যে হ্যাঁ হ্যাঁ আশরাফুল আমিনের নাকি কোনো গতি ছিল না, এরপরে ওই যে ওই কম ডেস্টিনির কার্যক্রম চালু হওয়ার পরে এখানে সেমিনার টেমিনার নিত হ্যান ত্যান। আচ্ছা কোনো সময় সেমিনার নিলে কত দিত, হয়তো বা 30 টাকা 40 টাকা 50 টাকা বা ধরেন 100 টাকায় হয়তো বা সম্মানিত দিত ট্রেনিং ফি 2001 সালের দিকে। যারা ছিলেন তারা ভালো কইতে পারবেন, আমরা আইডিয়া করতেছি আর কি। তাহলে দেখেন যেই আশরাফুল আমিনের 1998-99 সালের দিকে ভিডিও গেমসের দোকান থেকে 400-500 টাকা ডেলি ইনকাম, হ্যাঁ রেহান আয়া 30-40 টাকা দিয়ে সেমিনার দেখানোর দরকার আছে আপনারাই কন। কাকায় যে এত মিশা কথা কয়, যাই হোক হে যে আরো মিশা কথা কয় আইতেছি সামনে আরো কিছু বিষয় আপনাকে শোনামো। এই ভুগিচুগি মিটিংয়ে কাকা আরও কথা কইছে কাকার পরিবার নাকি অসচ্ছল ছিল, হে কানাডা থেকে আইয়া নাকি পুরা পরিবারের দায়িত্ব নিছে, এইরকম আর একটা বিষয়ও হ্যাঁ কইছে। মানে কাকায় নাকি মোটামুটি এই কানাডা থেকে আইয়া পুরা ফ্যামিলির দায়িত্ব নিয়ে নিয়েছে, ফ্যামিলির নাকি দৈন্য দশা ছিল হ্যান ত্যান। আসেন আমরা এই জাতীয় কাকার আর একটা বক্তব্য শুনি, চলেন। তো আমরা কিন্তু পারিবারিক ভাবে সচ্ছল ছিলাম না, কারণ আমার বাবা মামলা টামলা খেয়ে একেবারে অবস্থা, উনি তো রাজনীতি করতো, এই জন্য ওনার ব্যবসা সব হয়ে গেছে। এবং আমরা মোটামুটি স্ট্রাগল করে বড় হয়েছি। একমাত্র আমি গিয়েছিলাম কানাডা, এবং আমি কানাডা থেকে আসার পরে আমাদের পরিবারের সবাই দৈন্য অবস্থা দেখে তখন আমি উদ্যোগ নিয়েছি, আমি চিন্তা করছি আমি আর কানাডা যাব না, আমি বাংলাদেশে এমন একটা সিস্টেম চালু করব যেখানে আমার ফ্যামিলি মেম্বাররা আয় করবে। আমার বোনের জামাই ধরছে, ছোট বোনের জামাই কানাডা যাবে, আমি বললাম কেন যাবে, আমি আপনাদের জন্য এখানে ব্যবস্থা করতেছি, চিন্তা করেন না। শুনলেন তো কাকা কি কইছে, হের পরিবার বলে সচ্ছল আসিল না, মানে অসচ্ছল ছিল আর কি। আর হের বাবাই বলে রাজনীতি করে ব্যবসা বাণিজ্য সব শেষ, হে কানাডা থেকে আয়া পরিবারের দৈন্য দশা দেখা মোটামুটি নাকি পরিবারের সব দায়িত্ব লয়ে লইছে। তো আসেন এবার আমরা দেখি কাকার এই কথাটা কতটুকু সত্যি, কাকার পরিবার বা তার পারিবারিক ইতিহাস সম্পর্কে আসেন আমরা একটু দেখি। আমার কাকার বাপ মানে আমগো কমরেড জনাব আশরাফুল আমিনের দাদা, ওনার নাম মাওলানা কারি রুহুল আমিন। উনি উপমহাদেশের একজন প্রখ্যাত আলেম ছিলেন, এবং এই যে মাওলানা কারি হাবিবুল্লাহ বেলালি, উনি কিন্তু এই যে মাওলানা কারি রুহুল আমিনের শিষ্য। তার মানে প্রথমত মাওলানা কারি রুহুল আমিন উনি ছিলেন একজন প্রথিতযশা বিখ্যাত আলেম। দ্বিতীয়ত উনি ছিলেন তৎকালীন মানে পূর্ব পাকিস্তানের 3 জন প্রথম শ্রেণীর ঠিকাদারের তালিকা যদি করা হয় উনি হইতেছেন একজন। তৃতীয়ত ঢাকা মেডিকেলের পুরনো ভবনের দিকে আপনারা গেলে দেখবেন একটা ভবন ওনার ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে তৈরি করা, ওইখানে গেলে এখনও আপনারা দেখবেন আমিন অ্যান্ড কোং লেখা আছে ওই ভিত্তিপ্রস্তর স্থাপনের জায়গায়। তার মানে উনি পেশায় একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীও ছিলেন। খারান আরও আছে সচিবালয়ের একটা ভবন এই প্রতিষ্ঠানের ঠিকাদারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে নির্মাণ করা। শুধু তাই না, মাওলানা কারি রুহুল আমিন ওই পাটুয়াটুলি জামে মসজিদ এবং পল্টনের যে জামে মসজিদ, এই 2টা মসজিদের পেশ ইমাম ছিলেন, মানে প্রতি শুক্রবারে এসে নামাজ পড়াইতেন। প্রতি সপ্তাহে মাওলানা কারি রুহুল আমিন 1 খতম কোরআন পড়তেন, মানে প্রতি সপ্তাহে একবার করে কোরআন খতম দিতেন। অত্যন্ত আমলি ব্যক্তি ছিলেন। এবং তার বড় ভাই মানে আমগো ওই যে কাকার বাবা মানে আমগো কমরেড জনাব আশরাফুল আমিনের দাদা মাওলানা কারি রুহুল আমিন, ওনার বড় ভাই তৎকালীন MLA ছিলেন। MLA বলতে ব্রিটিশ আমলের কথা বলতেছি, ওই ভারতীয় বা ভারতবর্ষের আমলে। এখন যেটা MP তখন সেটা ছিল MLA, মানে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এখন যেটা বলে ওই যে মেম্বার অফ পার্লামেন্ট MP, সেটারে তখন বলতো MLA, মানে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। সেই মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি মানে MLA 3 বার ওই MLA-র দায়িত্ব পালন করছেন তৎকালীন ভারতবর্ষের আমলে, মাওলানা কারি রুহুল আমিনের বড় ভাই। শুধু তাই না, উনি মুসলিম লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন এবং পূর্ব পাকিস্তানের ওই সময়কার স্পিকারও ছিলেন, এবং একই সাথে সৌদি রাজ পরিবারের শিক্ষকও ছিলেন। সৌদি রাজ পরিবারের শিক্ষক বলতে বুঝেন তো, যে কেউ কিন্তু সৌদি রাজ পরিবারের শিক্ষক হইতে পারে না। উনি যদি কখনো সৌদি যাইতে চাইতেন তাহলে সৌদি রাজ পরিবার থেকে বিমান পাঠাই দেওয়া হইতো এই ভদ্রলোককে সৌদিতে নেওয়ার জন্য। আরও আছে খারান, মানে ওনার মাধ্যমে
ঠিকাদারি জগতের হাতেখড়ি হয় বিখ্যাত শিল্পপতি নাভানা গ্রুপ এবং ইস্টার্ন হাউজিংয়ের যে মালিক জহুরুল ইসলাম, শিল্পপতি জহুরুল ইসলাম, সবাই আপনারা ওনাকে চিনেন। এই শিল্পপতি জহুরুল ইসলামের ঠিকাদারির হাতেখড়ি এই যে ভদ্রলোক জনাব মাওলানা রুহুল আমিন, উনার হাতে। তাহলে দেখেন, জহুরুল ইসলামেরও ওস্তাদ মাওলানা কারি রুহুল আমিন, শিল্পপতি জহুরুল ইসলাম ওনার কাছ থেকে ঠিকাদারি শিখছেন। এবং শুধু তাই না, মাওলানা কারি রুহুল আমিনের মৃত্যুর পর ওনাকে পিতার মর্যাদা দিয়ে, জহুরুল ইসলামের পরিবার ওনাকে পিতার মর্যাদা দিয়ে মোহাম্মদপুরে ওই যে জহুরুল ইসলামের যে পারিবারিক কবরস্থান, সেখানে মাওলানা রুহুল আমিনকে দাফন করা হয়েছে। শুধু তাই না, জহুরুল ইসলামের পরিবার এই মাওলানা কারি রুহুল আমিন ওনার প্রতি কৃতজ্ঞ হইয়া ওনার বড় ছেলে জনাব ইকবাল আমিন, মানে ওই যে আমগো কমরেড জনাব আশরাফুল আমিনের বাবা, ওনারে তৎকালীন বৃহত্তর রংপুর অঞ্চলের ব্যবস্থাপক হিসেবে নিয়োগ দেন এবং ওনাদের প্রতিষ্ঠানটা ছিল কেএসবি পাম্প। তাহলে দেখেন, আমগো কমরেড জনাব আশরাফুল আমিন, ওনার বাবা জনাব ইকবাল আমিন অনেক আগে থেকেই এই জহুরুল ইসলামের প্রতিষ্ঠানে বৃহত্তর রংপুর বিভাগের ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছেন। এটা গেল মাওলানা কারি রুহুল আমিনের বড় ছেলে জনাব ইকবাল আমিনের প্রোফাইল। এবার আসেন ওনার দ্বিতীয় ছেলের প্রোফাইলটা আমরা একটু দেখি। উনি হচ্ছেন জনাব বেলাল আমিন, যিনি সেই ৮০-র দশকে জহুরুল ইসলামের দুবাইস্থ ব্যবসা প্রতিষ্ঠান ইলেকট্রনিক্স ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন, যেটারে আজকে আপনারা কান্ট্রি ম্যানেজার বলতে পারেন। এবং বর্তমানে জনাব বেলাল আমিন দীর্ঘ প্রায় ৩০ বছর যাবৎ সপরিবারে আমেরিকাতে বসবাস করতেছেন। এবার আসেন মাওলানা কারি রুহুল আমিন সাহেবের তৃতীয় পুত্রের প্রোফাইলটা আমরা একটু দেখি। ওনার তৃতীয় পুত্রের নাম জনাব আনিসুল আমিন, যিনি ন্যাচারাল মেডিসিনের উপর ডক্টরেট ডিগ্রি লাভ করছেন জার্মানি থেকে এবং বর্তমানে সপরিবারে উনি কানাডায় বসবাস করতেছেন। আর চতুর্থ হইতেছে আমগো আমার কাকায়ারি। তো কাকার প্রোফাইল আর কিছু কইলাম না, ওই যে কানাডায় যাওয়া, কেমনে কানাডা গেছে একটু পরে কইতেছি। কানাডা যাওয়া, কানাডা থেকে আওয়া, আয়া জিজিএন, নিউয়ে, ডোরওয়ে, হ্যানতেন, ডেস্টিনি হইয়া, ডিডুকে অ্যাসোসিয়েটস হইয়া, সুপারিয়র হয়ে ১০০ টাকা ১৮০০ টাকা হ্যানতেন। কাকার প্রোফাইল আর কইলাম না আর কি, এটা তো আপনারা খুব ভালো করেই জানেন। তো কাকার একটা গোপন খবর আপনি করে কই আর কি। কাকা এই যে জগন্নাথে পড়া অবস্থায় কাকায় তো আবার দাবা দুবা খেলে বা খেলতো, তো ওই যে একটা টুর্নামেন্টে অংশগ্রহণের লেগা কাকায় কানাডায় যাওয়ার একটা সুযোগ পায় আর কি। তো দাবা খেলার এই টুর্নামেন্টে অংশগ্রহণের লেগা রাষ্ট্রীয়ভাবে কাকায় কানাডা যায়, আর কাকা ফিরত আহে নাই। কাকার জীবনের শুরুটাই তো হয়েছে বাটপাড়ি দিয়া। দেশের স্বার্থ এবং ভাবমূর্তি ক্ষুণ্ণ কইরা কাকায় দাবা খেলার উসিলা দিয়ে কানাডায় গিয়া আর ফেরত আহে নাই কাকায়। যাই হোক, এইগুলাই আর কি মোটামুটি আমার কাকার প্রোফাইল আর কি। তো এবার আপনারাই কন, কাকায় যে কইলো কাকার পরিবার বলে দৈন্য দশা ছিল, আপনাকে কি মনে হয়? এই যে মাওলানা কারি রুহুল আমিন, উনি উপমহাদেশের একজন প্রখ্যাত আলেম। মাওলানা কারি হাবিবুল্লাহ বেলালি যার শিষ্য, এবং মাওলানা কারি রুহুল আমিন যিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম শ্রেণীর ৩ জন ঠিকাদারের একজন ছিলেন, যার তত্ত্বাবধানে ঢাকা মেডিকেলের একটা ভবন করা হয়েছে, যার তত্ত্বাবধানে সচিবালয়ের একটা ভবন হয়েছে, যার কাছ থেকে ঠিকাদারি ব্যবসা শিখছে ইস্টার্ন হাউজিং বা নাভানা গ্রুপের মালিক বিখ্যাত শিল্পপতি জহুরুল ইসলাম, যিনি পাটোয়াটুলি মসজিদ এবং নয়াপল্টন মসজিদের পেশ ইমাম ছিলেন, যার বড় ভাই ৩ বার ভারতবর্ষের ওই তৎকালীন এমএলএ বা ওই যে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি এটার দায়িত্বে ছিলেন, সৌদি রাজ পরিবারের শিক্ষক ছিলেন, যারা সৌদিতে যাইতে চাইলে প্লেন পাঠায় দিত সৌদি রাজ পরিবার, যাকে পিতার মর্যাদা দিয়া জহুরুল ইসলামের পরিবার মোহাম্মদপুরের কবরস্থানে সমাহিত করছে, যার বড় ছেলে জনাব ইকবাল আমিনকে জহুরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে রংপুর বিভাগের একটা মহাব্যবস্থাপকের দায়িত্ব দেওয়া হয়েছে, রংপুর বিভাগের ব্যবস্থাপকের দায়িত্ব দেওয়া হয়েছে সেই ৮০-র দশকে, যার মেজ ছেলে জনাব বেলাল আমিন সেই ৮০-র দশকে জহুরুল ইসলামের দুবাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে মানে ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছেন, যার তৃতীয় ছেলে আনিসুল আমিন কানাডায় আছেন এবং ন্যাচারাল মেডিসিনের উপর ডক্টরেট ডিগ্রি করা,
এই ক্যাটাগরির একজন ব্যক্তি হলেন কারি মাওলানা রুহুল আমিন। আর ওনার এই যে পরিবারের ব্যাকগ্রাউন্ড, ওনার ছেলেরা কে কোথায়, এটা তো শুনলেনই। তাইলে ওনাদের এই পরিবার 1998-99 সালে দৈন্যদশায় ছিল। মাওলানা কারি রুহুল আমিন সাহেবের প্রোফাইলটা তো আমরা বিস্তারিত শুনলাম। তো এবার আসেন কাকাই কি কইছিল, হ্যাঁ এটা আবার একটু শুনি। তো আমরা কিন্তু পারিবারিক ভাবে সচ্ছল ছিলাম না, কারণ আমার বাবা মামলা টামলা খেয়ে একেবারে অবস্থা, উনি তো রাজনীতি করতো, এই জন্য ওনার ব্যবসা ট্যাবসা সব ইয়ে হয়ে গেছে। এবং আমরা মোটামুটি স্ট্রাগল করে বড় হয়েছি। একমাত্র আমি গিয়েছিলাম কানাডা, এবং আমি কানাডা থেকে আসার পরে আমাদের পরিবারের সবাই দৈন্য অবস্থা দেখে তখন আমি উদ্যোগ নিয়েছি, আমি চিন্তা করছি আমি আর কানাডা যাব না, আমি বাংলাদেশে এমন একটা সিস্টেম চালু করব যেখানে আমার ফ্যামিলি মেম্বাররা আয় করবে। আমার বোনের জামাই ধরছে, ছোট বোনের জামাই কানাডা যাবে, আমি বললাম কেন যাবে, আমি আপনাদের জন্য এখানে ব্যবস্থা করতেছি, চিন্তা করেন না। তো এবার আপনারাই কন, মানে আসলে কি মাওলানা কারি রুহুল আমিন ওনার পরিবার কি দৈন্যদশার মধ্যে ছিল? ওনারা তো বনেদি পরিবার। তা কাকায় তাইলে এই যে ভুগিচুগি এই কথাটা কেন কইল? এর লিগেই কইছে, মানে হ্যাঁ নিজের হেবি মহৎ, হেবি মহান জাহির করার লিগা কিন্তু এই ভুগিচুগিগুলা করছে। এখন দেখেন, যেই লোক তার ব্যক্তি স্বার্থের লিগা তার পরিবারের পর্যন্ত টুপি পরাই দেয়, যার কাছে তার পরিবারের ইতিহাস নিরাপদ না, সেই বাটপারের কাছে ডেস্টিনির ৪৫ লাখ নিরাপদ। বাকিটা এবার আপনারাই বুঝে নেন। এবার আসি কাকার আর একটা বাটপারি প্রসঙ্গে। কাকায় সবসময় ডিভাইড অ্যান্ড রুলস এই পলিসি দিয়ে মানুষের নাচায়। হ্যাঁ, সবসময় একজন আরেকজনের পিছে লাগাই দেয়, একজনের ব্যাপারে আরেকজনের ডিমার্কেটিং করে, বিশেষ করে সিনিয়র লিডারদের ব্যাপারে জুনিয়রদের কাছে ডিমার্কেটিং করে, আবার জুনিয়রদের ব্যাপারে সিনিয়রদের কাছে ঘুটু পাকাইয়া উভয় পক্ষের ভিতরে একটা ডিভাইডেশন তৈরি করে রাজত্ব করে। আর বিশেষ করে ওই রুট লেভেলের ডিস্ট্রিবিউটর যেগুলা ওই যে ভুগিচুগি বুঝিটু জানা কিছু এগুলারে মানে বিভিন্ন উল্টাপাল্টা ডিমার্কেটিং করে, লিডারগো ব্যাপারে সিনিয়রদের ব্যাপারে উল্টাপাল্টা ডিমার্কেটিং কইরা এই তৃণমূলের রুট লেভেলগুলারে প্রভোকিং করে, মানে উত্তেজিত করে। ওই দিনের ওই ভুগিচুগি পিএইচডি মিটিংয়ে কাকাই এই ইস্যু নিয়ে কীভাবে তৃণমূলরে উত্তেজিত কইরা সিনিয়র পিএইচডি ডায়মন্ডদের উপরে খেপাই তুলতেছে, আসেন এই জাতীয় একটা অডিও ক্লিপ শুনি। চলেন দেখি কাকাই কি কয়, আসেন শুনি। আপনার সাথে ঘটছে না? এমন হয়নি যে আপনার আপলাইন আপনার খবর নেয়নি, হয়েছে না? জি স্যার, আমার আপলাইন আমার খবর নেয় নাই, আমি আমার ডাউনলাইনের খবর নিছি নেই নাই, কিন্তু কেন নিতে পারি নাই পরবর্তীতে স্যার, অনেক ডাউনলাইন স্যার আমাদের সাথে অনেক আপনি খারাপ। মনে করেন আপনার বাবা, আপনি জন্ম থেকে বাবারে দেখছেন ছোটবেলা, মনে আছে আবসা আবসা, এরপরে বাবা আর জীবনে কোনোদিন খবর নেয়নি। বাবা আরেক জায়গায় বিয়ে শাদী করে সংসারও বানায় ফেলেছে, কেমন অন্য একটা কোম্পানি খুলে সেখানে সে অনেক বড় অ্যাডমিনিস্ট্রেটর হয়ে গেছে, সেখানে সে অনেক কিছু হয়েছে, গাড়ি পাইছে। এই বাবা আবার এসে আপনার কাছে বাবা দাবি করতেছে, আপনি তাকে। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, সেটা হলো যে আমি যখন রেজিস্ট্রিটা বন্ধ হয়ে যায় তার আগে দ্বিতীয়বার 20,000 প্যাকেজের একটা শেয়ার কেনা ছিল। এই শেয়ারের টাকাটা আমি ওই মঞ্জুরুল মোর্শেদ, ওর একটা পিএইচডি ছিল, সাথী পিএইচডি, তো ওর হাতে আমি 1,40,000 টাকা দিছিলাম, কিন্তু এই মানি রিসিপ্টটা আমি পাই নাই। না পাওয়ার পরে এরপরে তো সমস্যা তৈরি হলো। পরবর্তীতে টাকাটা কি জমা হয়েছে কি হয় নাই, এই কোনো বিষয়টা মানে আমি ক্লিয়ার কোনো ইনফরমেশন পাই নাই। তো এই ব্যাপারে কোনো এই ব্যাপারে জানার জন্য যেটা করবেন সেটা হচ্ছে আপনি একটা হার্ড কপি আর কি, মানে এটা দরখাস্ত লেখে এই কথাটা উল্লেখ করে তারে কবে কিভাবে কত কত তারিখে দিয়েছেন, কাকে দিয়েছেন, এটা বিস্তারিত লিখে আপনি একটা অভিযোগনামা, একটা অভিযোগ পত্র আমাদের কাছে পাঠান, আমার কাছে এবং হোসেন সাহেবের কাছে পাঠান, আমাদেরকে অ্যাড্রেস করেন। হ্যাঁ, দরকার হলে এইভাবে অ্যাড্রেস করেন আপনি প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন, এবং দিয়ে সেখানে এটা লিখবেন প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন, এবং সেখানে লিখবেন যে যে আমার আপনারা জেলে যাওয়ার আগে বা পরে হোয়াটএভার, যে আমি অমুক পিএইচডি বা অমুক ডায়মন্ড বা অমুকের কাছে এত টাকা এই বাবদ দিয়েছি। তো আপনারা এখন গণহারে ইয়ে করেন, ওই যে কি বলে অভিযোগনামা দিতে থাকেন আমার কাছে, ঠিক আছে? দেখেন সে এখন কি বলতেছে, সে বলতেছে ওই যে তৃণমূল বা এদেরকে উস্কাই দিয়ে বলতেছে আপনারা গণহারে অভিযোগ দেন আমার কাছে। বুঝতে পারছেন বিষয়টা, মানে তৃণমূলের কিভাবে উস্কাই দিতেছে।
এই ইস্যুতে দেখেন ডায়মন্ড মঞ্জুরুল মোর্শেদ ওনার পাইছে, তো ওনার উপরে বিলাতো, কারণ উনি হাইকোর্ট নিযুক্ত বোর্ডের সাথে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা এবং ব্যবসায়িক কার্যক্রম শুরুর ক্ষেত্রে যে কয়জন ডায়মন্ড সিরিয়াসলি কাজ করতেছে তাদের মধ্যে জনাব মঞ্জুরুল মোর্শেদ অন্যতম। এই কারণে সে মঞ্জুরুল মোর্শেদের উপরেও বিলা। তো মঞ্জুরুল মোর্শেদের এই ইস্যুটা পাইয়া এবার সে কিন্তু দেখা নিজে বলতেছে আপনারা গণহারে অভিযোগ দেন, গণহারে অভিযোগ দেন। অথচ দেখেন পরিস্থিতিটা এরকমও হইতে পারে, ওই সময়গুলো এগুলো আমরা দেখছি যে রুট লেভেল কোনো মানের রিসিপ্ট ছাড়াই বিশ্বাস করে এক্সিকিউটিভরে টাকা দিছে, এক্সিকিউটিভও সেই কোশেয়ারের টাকাটা বিশ্বাস করে পিএইচডিরে দিছে, পিএইচডিও বিশ্বাস করে সেই টাকাটা ডায়মন্ডে দিছে, ডায়মন্ডও বিশ্বাস করে সেই টাকাটা বাটপারের হাতে দিয়ে দিছে। কোনো মানের রিসিপ্ট টানের রিসিপ্টের হিসাবই করে নাই, খালি বিশ্বাসের উপরে। কিন্তু দেখেন এই যে মানের রিসিপ্ট বা এইসব এগুলো কিছু না থাকাতে এখন দেখেন এই যে বিভিন্নভাবে কিন্তু এখন সিনিয়রদেরকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করতেছে এই বাটপার। তো জনাব মঞ্জুরুল মোর্শেদ, আমি আপনার প্রতি বিনয়ের সাথে বলতে চাই আপনি এ ব্যাপারে কনসার্ন থাকেন, কারণ ডেস্টিনির কার্যক্রম চালুর ক্ষেত্রে হাইকোর্ট নিযুক্ত বোর্ডকে এবং বিশেষ করে আমাদের কমরেড জনাব আশরাফুল আমিনকে যারা সহযোগিতা করতেছেন তাদের মধ্যে আপনি অন্যতম। এই কারণে সে এখন দেখেন আপনারে কোষায়ার দিয়ে কীভাবে ফাঁসানো যায় এই ধরনের ঘুটুঘাটু কইরা সে দেখেন বলতেছে গণহারে অভিযোগ দেন, গণহারে অভিযোগ দেন। জনাব মঞ্জুরুল মোর্শেদ, আপনি ভিডিওটা আবার শোনেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, সেটা হলো যে আমি যখন রেজিস্ট্রিটা বন্ধ হয়ে যায় তার আগে দ্বিতীয়বার 20,000 প্যাকেজের একটা শেয়ার কেনা ছিল। এই শেয়ারের টাকাটা আমি ওই মঞ্জুরুল মোর্শেদ, ওর একটা পিএইচডি ছিল, সাথী পিএইচডি, ওর হাতে আমি 1,40,000 টাকা দিছিলাম, কিন্তু এই মানি রিসিপ্টটা আমি পাই নাই। না পাওয়ার পরে এরপরে তো সমস্যা তৈরি হলো, পরবর্তীতে টাকাটা কি জমা হয়েছে কি হয় নাই এই কোনো বিষয়টা মানে আমি ক্লিয়ার কোনো ইনফরমেশন পাই নাই। তো এই ব্যাপারে কোনো এই ব্যাপারে জানার জন্য যেটা করবেন সেটা হচ্ছে আপনি একটা হার্ড কপি আর কি, মানে এটা দরখাস্ত লেখে এই কথাটা উল্লেখ করে তারে কবে কিভাবে কত তারিখে দিয়েছেন, কাকে দিয়েছেন, এটা বিস্তারিত লিখে আপনি একটা অভিযোগনামা, একটা অভিযোগ পত্র আমাদের কাছে পাঠান, আমার কাছে এবং হোসেন সাহেবের কাছে পাঠান, আমাদেরকে অ্যাড্রেস করেন। হ্যাঁ, দরকার হলে এইভাবে অ্যাড্রেস করেন আপনি প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন, এবং দিয়ে সেখানে এটা লিখবেন প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন, এবং সেখানে লিখবেন যে আমার আপনারা জেলে যাওয়ার আগে বা পরে হোয়াটএভার যে আমি অমুক পিএইচডি বা অমুক ডায়মন্ড বা অমুকের কাছে এত টাকা এই বাবদ দিয়েছি। তো আপনারা এখন গণহারে করেন, ওই যে কি বলে অভিযোগনামা দিতে থাকেন আমার কাছে, ঠিক আছে? শুনলেন তো? অতএব এই অনুপাতেই আপনি আপনার মতো করে পরবর্তী পলিসি অ্যাপ্লাই করেন। এই হলো ব্যক্তিগতভাবে আপনার প্রতি আমার বিনয়ের সাথে আবেদন। এবার যারা বাকি ডায়মন্ড আছেন আপনাদের উদ্দেশ্য বিনয়ের সাথে কিছু কথা কই। এই বাটপারে আপনি করেও কিন্তু টুপি পরাই দিছে। 2012-র পরে সিনিয়রদেরকে নেগেটিভভাবে উপস্থাপন কইরা, সিনিয়রদের ব্যাপারে তৃণমূলের কাছে ডিমার্কেটিং কইরা আপনাদেরকে সরাই দিছে এবং চেইন অফ কমান্ড নষ্ট করার মাধ্যমে তৃণমূলে সে অ্যাক্সেস নিছে, নিয়া এই যে টাকা কালেকশন শুরু করছে, আপনাকেও লিডারশিপ নষ্ট করছে এবং টিমের চেইন অফ কমান্ড ভঙ্গ করছে এবং চেইন অফ কমান্ড নষ্ট করছে। যাই হোক, আপনারা সম্মানী মানুষ, ডায়মন্ড মানুষ, আমগো ব্যবসায়িক আইকন, আপনি করে জ্ঞান দেওয়ার কিছু নাই, আপনারা আমার চেয়ে হেরে আরও ভালো করে চিনেন, অতএব আপনি করে পরামর্শ দেওয়ার কিছু নাই। তারপরেও হাইপোথেটিক্যাল একটা ইস্যু শেয়ার করি আপনাকে লগে, আশা করি আপনাকে কাজে লাগবো বিষয়টা। সেটা হলো দেখেন আপনি করে কীভাবে টুপি পরাইছে। ধরেন ডায়মন্ড হইলে পরে 25 লাখ টাকার গাড়ি আপনারা যে দিব, এই কমিটমেন্ট কার 2000 লিমিটেডের, ডেস্টিনি 2000 লিমিটেডের। তার মানে আপনি ডায়মন্ড হওয়ার পরে আপনারে গাড়ি দিব যে এই টাকা কোত্থেকে ম্যানেজ করতে হইব, এই দায় ডেস্টিনি 2000 লিমিটেডের। তাইলে আপনার ডায়মন্ডের গাড়ির লিগা যে 25 লাখ টাকা, এই টাকা কোত্থেকে ম্যানেজ করব, কোন জায়গা থেকে লোন নিব, এটার দায় তো ডেস্টিনি 2000 লিমিটেডের হওয়ার কথা। কিন্তু দেখেন ডেস্টিনি 2000 লিমিটেডের নামে লোন না নেওয়াইয়া আপনাকেও ব্যক্তিগত নামে লোন নেওয়াইছে, নিয়ে আপনার করে গাড়ি কিনাইছে। এখন দেখেন আপনারা কিন্তু মাল্টিপারপাসের লোনে ফেসে গেছেন। তাহলে দেখেন গাড়ি আপনার করে দেওয়ার দায় ছিল ডেস্টিনি 2000 লিমিটেডের, অতএব টাকা কোত্থেকে ম্যানেজ করা হবে, কোত্থেকে লোন নিতে হবে, এটার দায়ও ছিল ডেস্টিনি 2000 লিমিটেডের। কিন্তু ডেস্টিনি 2000 লিমিটেডের দায় না নিয়া সেই দায়টা আপনাকে উপরে চাপাই দিয়ে আপনাকে কিন্তু টুপি পরাই দিছে। এখন দেখেন এই যে বিভিন্ন যে দেখেন না বিভিন্ন সময় কইতেছে
ওই যে সর্বশেষ দেখলেন না যে কইছে যে লোন উপকমিটি, হ্যান কমিটি, ত্যান কমিটি অনেকগুলা করছে, মানে এগুলা দিয়ে যে আপনি করে চিঠি দিয়া ওই লোনের প্রেশার দিয়া আপনি করে নিয়ন্ত্রণ কইরা আপনি গো মুখ বন্ধ রাখা একটা কোরাম করার লিগা এই কাজটা কিন্তু সে করছে। এখন বুঝতে পারছেন আপনারা কিভাবে ডিরেক্টলি ইনডিরেক্টলি ফাঁসে গেছেন। আপনারা কিন্তু কেউই গাড়ি কেনার ক্ষেত্রে লোন নিতে চান না, আপনাদের সিস্টেমে লোন নেওয়া ফাঁসাই দিছে। এখন তাইলে এই যে বাটপারের এই জুলুম থেকে বাঁচতে চাইলে আপনাকেও একটা সহজ তরিকা আছে, সেটা হলো হাইকোর্ট নিযুক্ত বোর্ড। আপনারা হাইকোর্ট নিযুক্ত বোর্ডের হাতকে আরও বেশি শক্তিশালী করেন। যারা ডায়মন্ড আছেন আপনারা অনেকেই এখনও চুপচাপ আছেন, কিন্তু চুপচাপ থাকলেও আপনারা কিন্তু চুপচাপ থাকতে পারবেন না, কোনো না কোনোভাবে আপনাদেরও কিন্তু ভেজালে ফালাইব এই বাটপারে। ওই যে মঞ্জুরুল মোর্শেদ ওনারা যেভাবে ভেজালে ফালানোর চেষ্টা করতেছে সেমভাবে। অতএব আমি ডায়মন্ডদের প্রতি বিনয়ের সাথে আবেদন করব, আপনারা আর মুখ বন্ধ রাখেন না, আপনারা এবার আগায় আসেন, হাইকোর্ট নিযুক্ত বোর্ডকে সমর্থন দেন, হাইকোর্ট নিযুক্ত বোর্ডের হাতকে শক্তিশালী করেন, রাষ্ট্রীয় প্রটোকলটাকে শক্তিশালী করেন এবং রাষ্ট্রীয় বিধিবিধান এবং রাষ্ট্রীয় কার্যক্রমের ক্ষেত্রে হাইকোর্ট নিযুক্ত বোর্ড যত শক্তিশালী হবে ততই এখানে হক এবং ইনসাফ প্রতিষ্ঠা হবে। এবং আপনার উপরে যেই টেকনিক্যালি আপনারা ফাঁসাই দিয়া আপনার উপরে জুলুম করা হয়েছে এই ঝামেলাগুলো থেকে আপনারা কিন্তু ইজিলি নিজেরা বাঁচাইতে পারবেন। যাই হোক, আপনারা সিনিয়র মানুষ, মুরব্বী মানুষ, আপনাকে জ্ঞান দেওয়ার কিছু নাই, আপনাকে একটা কথা শেয়ার করলাম আর কি, বাকিটা আপনাকে বিবেচনা। ধন্যবাদ পর্ব দিয়ে শেষ করে দিব। তো তার আগে অডিটের ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করে নেই। এই যে বাটপাড়ের যে দালাল যেগুলো আছে এগুলো তো বহুত চিল্লাইছে এতদিন। 100 কোটি টাকার বাগান বলে 12 কোটিতে কে বিক্রি করছে, সমস্যা নাই, এটা এখন অডিটে ধরা পড়ব। তারপরে ওই যে ওই বাগানের গাছ কেটা কাটছে, কে লিছে, সব কিন্তু এখন অডিটে আয়া পড়ব। টঙ্গীর গোডাউনে আগুন কেমনে লাগছে, জেনারেটর কেটায় চুরি করছে, কনফিগারের মাটি কেরা বেচছে, এরপরে আরও কি কি না হইছে এবার অডিটে সব চলে আইব। তোরা যে লাফাইছিলি, তো এইবার অডিট আইতেছে, এবার অডিটে আসল খবর সব কিন্তু এবার ফকফকা হইয়া ধরা দিব। সবাই রেডি হন, কাকা আপনিও রেডি হয়ে যান। এনিওয়ে, শুরুতেই আমরা আমাদের অনারেবল ফাউন্ডার চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হোসেন এবং আমাদের একজন শীর্ষ মুরব্বী লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ বীর প্রতীক অবসরপ্রাপ্ত, এই দুই শীর্ষ কর্মকর্তার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের ধন্যবাদ পর্ব শুরু করতে চাই। বিকজ অফ তলবি সভা হয়ে আজকের এই পর্যন্ত আসার ক্ষেত্রে তলবি সভার সূচনাটা যারা করেছিলেন ওনারা দুইজন হচ্ছেন সেই ব্যক্তি, অতএব ওনাদের প্রতি কৃতজ্ঞতা। স্পেশাল থ্যাঙ্কস এবং স্পেশাল ধন্যবাদ আমাদের অনারেবল হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনার প্রতি। আপনি গতকালকের মিটিংয়ে যে চমৎকার বক্তব্য দিয়েছেন এবং 45 লক্ষ মানুষের স্বার্থে আপনি যেই সাদাকে সাদা এবং কালোকে কালো বলার হিম্মত দেখিয়েছেন এবং 45 লক্ষ মানুষের স্বার্থে আপনি যে সত্য বলেছেন, এই জন্য জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া আপনার প্রতি লাল সালাম। আপনি হচ্ছেন আমাদের আরও একজন কমরেড, আপনাকেও আমরা আমাদের কমরেড হিসেবে ভূষিত করলাম। ধন্যবাদ জানাচ্ছি আমাদের অ্যানাদার কমরেড, আমাদের অনারেবল COO অফ ডেস্টিনি 2000 লিমিটেড, আমাদের কমরেড জনাব আশরাফুল আমিন, আপনার প্রতিও লাল সালাম। গত 10 মাসে ডেস্টিনির সার্বিক কার্যক্রমকে আপনি এমন একটা পর্যায়ে নিয়ে এসেছেন, প্রথমে ডিন ভেরিফিকেশন থেকে শুরু করে সার্ভার ওপেন থেকে শুরু করে ডেস্টিনির সার্বিক কার্যক্রমকে একটা ফরমেশনে এনে সর্বশেষ অডিটের যেই প্রজ্ঞাপন পত্রিকায় দেওয়ার মাধ্যমে আপনি আমাদেরকে আসলেই একটা কাঙ্ক্ষিত গন্তব্যের চূড়ান্ত তীরে নিয়ে এসেছেন। এই জন্য আমাদের অনারেবল কমরেড জনাব আশরাফুল আমিন এবং অনারেবল COO অ্যান্ড অনারেবল চিফ কোঅর্ডিনেটর ডেস্টিনি 2000 লিমিটেড জনাব আশরাফুল আমিন, আপনার প্রতি আবারও লাল সালাম। ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনারেবল অল ফাউন্ডার ডিরেক্টর, বিশেষত দেশের বাইরে যে সকল ফাউন্ডার ডিরেক্টর আমাদের এই প্রতিষ্ঠানকে আজকে এই পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে শ্রম, সময়, মেধা, অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। অনারেবল ফাউন্ডার ডিরেক্টর জনাব লায়ন মোহাম্মদ গুফরানুল হক, জনাব সাইদুর রহমান এবং জনাব মেজবাউদ্দিন স্বপন, আপনাদের তিনজনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা
এবং আরও স্পেশালি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের অনারেবল ফাউন্ডার ডিরেক্টর জনাব লায়ন মোহাম্মদ গুফরানুল হক আপনার প্রতি, কারণ সার্বিকভাবে তলবি সভার পর থেকে এই পর্যন্ত আমাদের প্রবাসে যে সকল শুভাকাঙ্ক্ষী আছেন সবাইকে একটা লিডিং রোল প্লে করার মাধ্যমে আজকের এই পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ লিডিং রোল আপনি প্লে করেছেন। এই জন্য আপনার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের যে সকল সদস্যরা প্রকৃত অর্থেই ডেস্টিনি চালুর পক্ষে কাজ করতেছেন আপনাদের প্রতি, আর দালালগুলার প্রতি কোনো ধন্যবাদ নাই, সেগুলাকে নিয়ে পরে কথা হবে, খেলাধুলা হবে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের পিএইচডি ফোরাম এবং এক্সিকিউটিভ ফোরামের দায়িত্বশীল যারা আছেন, যারা দিনরাত নিরলস পরিশ্রম করে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছেন এই প্রতিষ্ঠানটিকে সেই 2020 সালের তলবি সভার পর থেকে আজ পর্যন্ত। বিশেষ করে আমাদের পিএইচডি ফোরামের সভাপতি আমিন ভাই, ওয়াসিম ভাই, হিরো ভাই, আসাদ ভাই, এমদাদ ভাই সহ আরও যারা যারা সিরিয়াসলি কাজ করছেন, সাইদ ভাইও আছেন, আরও যারা যারা আছেন সকলের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ আপনারা ডন টু ডাস্ক কাজ করছেন, আবার রাতের বেলা 2টা 3টা 4টা পর্যন্ত প্রতিদিনই কোনো না কোনোভাবে আপনাদের কার্যক্রম, মিটিং, মিছিল এগুলো চলছেই। আপনাদের এই কঠোর পরিশ্রমের প্রতিও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর বাইরে আরও যে সকল শুভাকাঙ্ক্ষীরা সামনে থেকে পেছন থেকে বিভিন্নভাবে বিভিন্ন তরিকায় আমাদের ডেস্টিনির কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন ভূমিকা রাখছেন, আপনাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। পিএইচডি ফোরাম এবং এক্সিকিউটিভ ফোরামের দায়িত্বশীলদের প্রতি আরও একটি বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করব যে ওনারা এখন বিভাগীয় কমিটি এবং জেলাভিত্তিক কমিটিতে হাত দিয়েছেন। আমি আগেও কইছি, এখনও কই, ক্ষমতা হইতেছে আগুনের মতো, যত বেশি বন্টন করবেন তত বেশি বাড়বে। তো এইভাবে সারা দেশব্যাপী যখন আমাদের ডিস্ট্রিবিউটরদের একটা চেইন এস্টাবলিশড হয়ে যাবে, তখন ভবিষ্যতে ইনশাল্লাহ আর কেউ 45 লক্ষ মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না। এই গুরুত্বপূর্ণ কাজটাতে হাত দিয়েছেন আমাদের পিএইচডি ফোরাম এবং এক্সিকিউটিভ ফোরামের দায়িত্বশীলরা, এই জন্য আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলবো, আমি অনেক আগেই আপনাদের একটা কথা কইছি যে ডেস্টিনির নিয়ন্ত্রণ এখন এই পৃথিবীর কারো হাতে নাই, ডেস্টিনির নিয়ন্ত্রণ এখন মাওলার হাতে, উপর থেকে নিয়ন্ত্রিত হইতেছে, উপর থেকে যেভাবে সিদ্ধান্ত আসতেছে সেভাবেই ডেস্টিনি পরিচালিত হইতেছে। সো টেনশনের কিছু নাই, জাস্ট যারা যার হাতের কাজটা করতে হবে। আমাদের হাতের কাজ কি? হাইকোর্ট নিযুক্ত বোর্ডের হাতকে শক্তিশালী করা, পিএইচডি ফোরাম, এক্সিকিউটিভ ফোরামের হাতকে শক্তিশালী করা, তাদের প্রদত্ত যে কোনো কার্যক্রমকে বাস্তবায়ন করা, ডিন ভেরিফিকেশন, ডিন অ্যাক্টিভেশন থেকে শুরু করে সার্বিক কার্যক্রমের দায়িত্ব দিয়েছে আমাদের হাইকোর্ট নিযুক্ত বোর্ড। এই কাজগুলো আমাদের করতে হবে। আর পিএইচডি ফোরাম এবং এক্সিকিউটিভ ফোরামের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদেরকে বিভাগীয় এবং জেলা কমিটির কার্যক্রমকে সংগঠিত করার জন্য। অতএব পিএইচডিরা পিএইচডি ফোরামের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করেন এবং এক্সিকিউটিভ যারা এক্সিকিউটিভ ফোরামের সাংগঠনিক কার্যক্রমকে আসেন আমরা গতিশীল করি। আর ডেস্টিনিতে অবশ্যই এখন হক প্রতিষ্ঠা হবে, ডেস্টিনিতে এখন ইনসাফ প্রতিষ্ঠা হবে, ডেস্টিনিতে এখন 45 লক্ষ মাজলুমের বিজয় হবে যারা 13 বছর ধরে নির্যাতিত। সেই 45 লক্ষ মাজলুমের এখন বিজয় হবে এবং জালিমের চূড়ান্ত পতন হবে। এবং একই সাথে ডেস্টিনিতে আমাদের এই হক এবং ইনসাফ প্রতিষ্ঠার যে সংগ্রাম, সেই সংগ্রাম চলতেছিল, চলতেছে এবং চলবেই। কারণ ডেস্টিনি কারো বাপের না।